আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম লিটারে 4 থেকে 10 টাকা কমানোর ঘোষণা প্রথম ধাপ আগামী সপ্তাহে কার্যকর, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। 7% প্রবৃদ্ধি অর্জন নিয়ে সন্দেহ অর্থনীতিবিদদের, অর্থমন্ত্রী বললেন এ অর্জন আর কমবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে ও গুলি করে হত্যা, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। আগামী সপ্তাহের মধ্যে এক দফা কমবে পেট্রোল, অকটেল, ডিজেল ও কেরোসিনের দাম। প্রথম ধাপে কমানো হবে লিটার প্রতি 4 থেকে 10 টাকা পর্যন্ত। এরপর এক বছরে আরও দুবার জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর ফলে যানবাহনের ভাড়াও কমা উচিত বলে মনে করেন তিনি। একই সাথে তিনি বলেন, ভেজাল তেল বিক্রি করা পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান শুরু হবে আজ থেকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অব্যাহতভাবে কমতে থাকায় দেশের বাজারেও এ দাম কমানোর দাবি ছিল অনেক দিনের। কিন্তু পেট্রোলিয়াম কর্পোরেশনের দীর্ঘদিনের লোকসান পুষিয়ে নেওয়ার অজুহাতে দাম কমাচ্ছিল না সরকার। নানামুখী দাবির মুখে শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নিল সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন, আগামী 1 বছরের মধ্যে 3 ধাপে কমানো হবে এ দাম। আমরা প্রথম ধাপেই আমরা কমাতে যাচ্ছি 10 থেকে বিভিন্ন, এখানে 6 টাকাও আছে বা 4 টাকাও থাকবে, আবার 10 টাকাও থাকবে। তেলের উপরে ডিপেন্ড করছে, একটা অকটেন, ডিজেল এবং পেট্রোল এবং কেরোসিনের বিভিন্ন ধাপ আছে। প্রথম ধাপটা হবে এটা। তার পরবর্তী ধাপ আমরা 5-6 মাস পরে আরেকটি ধাপ আমরা চেষ্টা করব করার জন্য। এরপরে আরেকটা ধাপ আমরা করার চেষ্টা করব। 3 ধাপে আপনি তেলের দাম কমাচ্ছেন? জি, যারা তেল ব্যবহার করছেন বিশেষ করে ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে, অর্থাৎ গুডস ক্যারিংয়ে বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে, কারণ ওখানে বেশ কিছু মূল্য ওখানে সমন্বয় করা হবে। সচিবালয় এক বৈঠকে নসরুল হামিদ বলেন, ভেজাল জ্বালানি তেলের বিস্তার ও অবৈধ বেচাকেনা বন্ধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। প্রায় 1200 পাম্পের মধ্যে শখানেক পাম্প এ ভেজাল তেল বিক্রির সাথে জড়িত। আমাদের কাছে রিপোর্ট চলে আসছে 1200 পেট্রোল পাম্পের মধ্যে কোন কোন পেট্রোল পাম্প ভেজাল তেল ব্যবহার করছে। আমরা ধীরে ধীরে তাদের লাইসেন্স ক্যান্সেলের দিকে যাব। এখন আর জরিমানা না, আমরা সরাসরি লাইসেন্স ক্যান্সেলের দিকে যাব যারা তেল ভেজাল করছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আমি তেল নিয়ে থাকতে চাই। মাহফুজুর রহমান, বাংলাভিশন, ঢাকা। দেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যাবে। সরকারের হিসাব বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবিএম মির্জা আজিজুল ইসলাম। দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগে ভাটা, কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির স্থবির আমদানির মধ্যে 7% প্রবৃদ্ধি অর্জনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসানের মতে, সরকারি চাকরিজীবীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধির কারণে বেড়েছে প্রবৃদ্ধি। এটি বেশি দিন টেকসই হবে না বলে মনে করেন তিনি। কলকারখানার চাকা এবং সেবা খাতের অগ্রগতির ওপর ভর করে এবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দীর্ঘদিনের 6%-এর শৃঙ্খল ভেঙে পা রাখছে 7%-এর ঘরে। পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, এবছর কৃষি খাতের প্রবৃদ্ধি কমলেও শিল্পের প্রবৃদ্ধি ছাড়াবে 10%, বাড়বে সেবা খাতের প্রবৃদ্ধিও, যার উপর ভর করে প্রবৃদ্ধি 7.05% হবে বলে জানিয়েছে বিবিএস। বিভিন্ন সূচক বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ডক্টর মির্জা আজিজুল ইসলাম জানিয়েছেন, পরিসংখ্যান ব্যুরোর হিসাবে চমক দেখানোর প্রবণতা থাকতে পারে। স্বভাবতই সরকারের তো একটা প্রবণতা থাকতে পারে যে বাজেটে যে প্রভিশন ছিল সেটা আমরা অর্জন করেছি বা তার চাইতে কিছুটা বেশি অর্জন করেছি। 7.05 অর্জন করতে গেলে জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি আমাদের বিনিয়োগের প্রয়োজন হয় 30.3%। কিন্তু আমি এই মাননীয় পরিকল্পনা মন্ত্রীর যে বক্তব্য দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে বেসরকারি খাতের বিনিয়োগ অ্যাকচুয়ালি 1% কমে গেছে। কাজেই এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বিবেচনায় আনি তাহলে গত অর্থ বছরের চাইতে 0.54% প্রবৃদ্ধি বাড়লো কেমন করে, এটা তো আমার কাছে কনভিন্সিং মনে হয় না। পরিসংখ্যান বলছে, 1994 সালে দেশের সর্বনিম্ন প্রবৃদ্ধি ছিল 4.08। এরপর দীর্ঘদিন 6%-এর বেশি হলেও 2009 ও 2010 অর্থবছরে তা নেমে যায় 6%-এর নিচে। 2011 থেকে 2015 পর্যন্ত 6%-এর বৃত্তে আটকে থাকলেও এবার প্রবৃদ্ধি ছাড়াচ্ছে 7%।
বিশ্লেষকরা মনে করছেন, প্রবৃদ্ধির হার বাড়ার পেছনে বিনিয়োগ সহ অন্যান্য সূচকের ততটা ভূমিকা না থাকলেও রয়েছে অন্য কারণ। এই বছর সরকারি বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে পে কমিশনের রেকমেন্ডেশন ইমপ্লিমেন্টেশন করার জন্য, এবং সে কারণেই এই দুটো খাত থেকে জিডিপিতে অবদান এতটা বেড়েছে। এখন এটা আমরা সাথে ঘরে টিকে থাকতে পারবো কি না, সেটা তো যদি এবছর বেতন বৃদ্ধির মাধ্যমে হলো, প্রতি বছর তার এইভাবে বেতন বৃদ্ধি হবে না। কাজেই টিকে থাকাটা নির্ভর করবে আমাদের উৎপাদন ক্ষমতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রবৃদ্ধি টেকসই করতে উৎপাদনমুখী শিল্পের বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সব খাতের চেষ্টার ফলেই প্রবৃদ্ধি ৭% অর্জন করা সম্ভব হয়েছে। এ হার আর কমবে না বলে মনে করেন তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী একথা বলেন। এট লাস্ট 7% বসতে পারছি। এতদিনে 6 বছর 7 বছর লাগলো। সকলেরই কন্ট্রিবিউশন আছে। ইউ সি, বিদ্যুৎ ইজ ভেরি ফান্ডামেন্টাল ফর গ্রোথ। কেননা এক্সপানশন অফ অ্যাক্টিভিটিস করতে গেলেই বিদ্যুতের প্রয়োজন। বাট দেন ইউ ক্যান্ট ফরগেট এগ্রিকালচার। এগ্রিকালচার কোথার থেকে কোথায় চলে গেছে। সো ইটস সব কিছু মিলেই হয়েছে। See, and this is what happens. When you go to higher growth rates, all sectors have to perform well. প্রত্যেক সেক্টরকে করতে হবে। 7% এখন উঠলাম, আর নামবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাজিমউদ্দিন সামাদ আইন বিভাগের বৈকালিক শাখার মাস্টার্সের ছাত্র ছিলেন। বুধবার রাতে পুরান ঢাকার সূত্রাপুরের ইকরামপুর মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, রাত 8:45টার দিকে নাজিমউদ্দিন ইকরামপুর মোড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কয়েক যুবক তার পথ রোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় নাজিমকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজিম গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন বলে জানা গেছে। সিলেটে জন্ম নেওয়া নাজিমের পরিবারের অন্য সব সদস্য যুক্তরাজ্যে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। এখনও মামলাও হয়নি। এদিকে নাজিমউদ্দিনের হত্যার প্রতিবাদে খুনিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যত সমালোচনাই হোক, দেশের জন্য ভালো কিছু করতে পিছুপা হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজে গড়ে তোলা হবে বার্ন ইউনিট। বুধবার রাজধানীতে নিজের নামে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। চানখারপুলে দেশের প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর সহায়তায় 522 কোটি 39 লাখ টাকায় তৈরি হবে 500 শয্যার এই ইনস্টিটিউট। 2018 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এই প্রকল্পের কাজ। আশা করা হচ্ছে, আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি এই ইনস্টিটিউটের মাধ্যমে নিশ্চিত করা হবে অত্যাধুনিক মানের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসা ও গবেষণা। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক চাহিদা পূরণ সরকারের দায়িত্ব, তাই করে যাচ্ছে আওয়ামী লীগ। জানান, 96 সালে বিশেষায়িত হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি জামাতের কারণে মুখ থুবড়ে পড়ে কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্য খাতের উন্নয়নে নেওয়া নানা উদ্যোগ। বলেন, নিমতলির ভয়াবহ ট্র্যাজেডি ও 2013 থেকে 2015 পর্যন্ত আন্দোলনের নামে বিএনপি জামাতের আগুন দিয়ে মানুষ হত্যার প্রেক্ষাপটে এমন একটি ইনস্টিটিউট খুব দরকার ছিল। আমি আশা করি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এটা বাংলাদেশে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে। আর সেই সাথে সাথে আমরা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা মেডিকেল কলেজে আমরা এই বার্ন ইউনিট এবং প্লাস্টিক সার্জারি ব্যবস্থাটা করে দেব। শেখ হাসিনা জানান, সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, অতিরিক্ত ডাক্তার নার্স নিয়োগ সহ চট্টগ্রাম ও রাজশাহীতে গড়ে তোলা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। পরামর্শ দেন হাসপাতাল বর্জ্য অপসারণে আরও মনোযোগী হওয়ার। ঢাকা মেডিকেল কলেজে যে পুরনো বিল্ডিংগুলি আছে, আমরা হেরিটেজ বলে এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলি ব্যবহার করতে যে কোন দিন মাথায় ভেঙে পড়ে মানুষ মারা যাবে তার কোনো ঠিক নাই। 100 বছরের পুরনো বিল্ডিং ধসে যদি কেউ মারা যায়, সে দায়িত্বটা কে নেবে?
তখন তো ওই হেরিটেজ আলারা নেবে না, তখন তো দোষ হবে সরকারের। এখানে আমি জানি, যেটা আমি বললাম হয়তো এটা এখনই শুনবেন, টকশো শুরু হয়ে গেল, লেখালেখি শুরু হয়ে গেল, এটা হবে, পত্রিকা লিখতে পারে, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করবই। ওই লেখালেখি করে বেশি কিছু করা যাবে না। বলেন 7% বেশি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় $1,466, এসবই অর্থনীতির মজবুত ভিত্তির দৃষ্টান্ত। আর এভাবে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও প্রত্যয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হয়রানি করতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন বিএনপি নেতারা, দেশে আইনের শাসন না থাকায় এ কাজ আওয়ামী লীগের নেতাকর্মীরা করতে পেরেছে বলেও অভিযোগ করেন তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বিএনপি নেতারা বলেন, হত্যা নির্যাতনের পরও শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থেই ইউপি নির্বাচনের মাঠে আছে বিএনপি। স্থানীয় এই নির্বাচনে সহিংসতার জন্য আবারও নির্বাচন কমিশনকেই দায়ী করেন বিরোধী মতের এই নেতারা। তারা বলেন, ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন বন্ধ করে দেশে চলছে একদলীয় শাসন। বাংলাদেশ ব্যাংক থেকে কি পরিমাণ অর্থ লোপাট হলো তার সঠিক হিসেব এখনও সংশ্লিষ্টরা দিতে পারেননি বলে অভিযোগ করেন বক্তারা। সব সমস্যার সমাধানে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও জানান তারা। যারা মশাল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে মশাল প্রতীক কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাসদ একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। এই প্রতীক জাসদের বাদল আম্বিয়া অংশ থেকে কেড়ে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে জাসদের আরেকাংশের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার মনোনীত প্রার্থীরাই মশাল প্রতীক পাবেন। বুধবার সকালে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। 2 ঘণ্টাব্যাপী শুনানি শেষে হাসানুল হক ইনু বলেন, দলীয় প্রতীক হিসাবে মশাল বরাদ্দ পেতে নির্বাচন কমিশনে তারা তাদের যুক্তি তুলে ধরেছেন। আমাদের কাউন্সিল সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং দলিলাদি গতকালকে আমরা হস্তান্তর করেছি। আজকে তারা সেই কাগজপত্রের উপরে কিছু প্রশ্ন উত্তর করেছে, আমরা সেই প্রশ্ন উত্তর করেছি এবং তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমাদের, তারা সুবিবেচনা করবেন এবং সিদ্ধান্ত দিবেন। পরে শুনানিতে অংশ নিতে আসেন মঈনুদ্দিন খান বাদলের নেতৃত্বাধীন জাসদের আরেকাংশের প্রতিনিধি দল। পৌনে 2 ঘণ্টার শুনানি শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, জাসদের স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য তাদের সঙ্গে আছেন। আমি তো বলছি বারংবার, মশাল প্রতীক আমার, আরও সহজে বলেন, আমি পার্লামেন্টারি প্র্যাকটিসের কথা বলছি। এই মশাল প্রতীকে উনি নির্বাচিত হয়েছেন। ইফ ইউ উইথড্র মশাল, তাহলে হোয়াট উইল বি হিজ স্ট্যাটাস? আমার স্ট্যাটাস কিচ্ছু হয় না, আমি তো নৌকায় উঠে গেছি, ইনু সাহেবও নৌকায় উঠে গেছেন, শিরিন আক্তারও নৌকায় উঠে গেছেন। যারা মশাল নিয়ে লড়াই করে নির্বাচিত হয়েছেন তার কাছ থেকে আপনি মশাল নিতে পারবেন না। তৃতীয় দফা ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন বৃহস্পতিবার। তাই বিষয়টি মীমাংসার বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাসদের উভয় অংশের যাবতীয় দলিলপত্র পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনাদের সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে, ওনারা কাগজপত্র দিয়েছেন, আমরা এগুলো পর্যালোচনা করব। আরও কাগজপত্র দরকার লাগলে আমরা চাইবো, বলে দিয়েছি ওনাদেরকে, তারপরে সিদ্ধান্ত দেওয়া হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনার তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। পরিচালনা পরিষদের নিয়মিত বৈঠকে তদন্ত সম্পর্কে ধারণা দেওয়া হয় পরিচালকদের। বুধবার বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেবার সিদ্ধান্ত হয়েছে পরিচালনা পর্ষদের বৈঠকে। পরিচালনা পর্ষদ আগামীতে আমাদের যে আইটি সিকিউরিটি, এটি যাতে নিশ্চিত থাকে এবং যে বিষয়টি ঘটে গেছে সেই বিষয়টির যাতে পুনরাবৃত্তি না হয়, এরকম কোনো ঘটনা যাতে না ঘটে, সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন এবং আইটি সিকিউরিটি যতটুকু ডেভেলপ করা দরকার ততটুকু ডেভেলপ করে এটাকে নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। পহেলা বৈশাখে বিকেল 4টার পর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসি এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ডিএমপির।
পানামা পেপারস অর্থ কেলেঙ্কারির যে কোনো তদন্তে সহায়তার ঘোষণা প্রেসিডেন্ট জুয়ান কার্লোসের। অর্থ পাচারের জন্য পানামা স্বর্গরাজ্য, এমন অভিযোগ নাকচ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। পহেলা বৈশাখে বিকেল 4টার পর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসি এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। তবে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি বলেন, প্রতি বছরের মতো একইভাবে মঙ্গল শোভাযাত্রার সময় মুখোশ ব্যবহার করা হলেও কেউ আলাদা করে মুখোশ পরতে পারবে না। সকাল থেকে উৎসব এলাকায় আসা যাওয়া করলেও বিকেল 4টার পর থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না, শুধু অনুষ্ঠান স্থল থেকে বের হওয়ার সুযোগ পাবে। মনিরুল ইসলাম আরও বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। গত বছর টিএসসি এলাকায় শ্লীলতাহানির ঘটনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আওয়ামী লীগ দলীয় এমপি আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন। এদের মধ্যে অভিযুক্ত আসামি আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, ফরিদ মিয়া ও সমীর টাঙ্গাইল জেল হাজতে এবং এমপি আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 5 জন পলাতক। গত 3 ফেব্রুয়ারি টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ 14 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত 2013 সালের 18 জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার পাশে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার 3 দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করেন। অবশেষে ফেনীর নির্যাতিত কিশোর রনির সন্ধান পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারী 2 জনকে। ফেনী পুলিশ সুপারের কনফারেন্স রুমে নির্যাতিত কিশোর রনি তার উপর করুণ নির্যাতনের বর্ণনা করে। এদিকে পুলিশি অভিযানে নির্যাতনকারী দলের হোতা অর্জুন দাস গা ঢাকা দিলেও জড়িত প্রবীণ ও সবুজ নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত কিশোর রনি জানায়, ঘটনার দিন ভাঙাড়ির দোকানে প্লাস্টিকের বোতল নেয়ার অভিযোগে তাকে চোর আখ্যা দেন নির্যাতনকারীরা। পরে তাকে দোকানের সামনের খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে তাকে নগ্ন করে খুঁটিতে বেঁধে দীর্ঘ সময় ধরে মারধর করেন নির্যাতনকারীরা। টাঙ্গাইল সদর উপজেলার বাঘিন ইউনিয়নের র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। র্যাবের দাবি তারা চরমপন্থী। নিহতরা হলেন দলের নেতা ফজলুল ড্রাইভার ও তার সহকারী উজ্জ্বল। বৃহস্পতিবার রাত 1টার দিকে উপজেলার যুগনি হাটখোলায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় র্যাবের 2 সদস্য গুরুতর আহত হন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরমপন্থীদের সদস্যরা ওই এলাকায় বৈঠক করছে এমন খবরে র্যাব সদস্যরা সেখানে গিয়ে অবস্থান নিলে চরমপন্থীরা গুলি চালায় বলে জানিয়েছে র্যাব। এই সময় উভয়ের বন্দুকযুদ্ধে 2 চরমপন্থী নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও রিভলভার উদ্ধার করা হয়। নিহত ফজলুর বিরুদ্ধে 20টি হত্যা মামলা রয়েছে বলে জানায় র্যাব। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পানামা পেপারস অর্থ কেলেঙ্কারির যে কোনো তদন্তে সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস। এ ব্যাপারে সব ধরনের তথ্য আদান প্রদানেরও ঘোষণা দেন তিনি। তবে অর্থ পাচারের জন্য পানামা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এমন অভিযোগ নাকচ করে দেন তিনি। প্রয়োজনে পানামার বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগ আইনিভাবে মোকাবেলার ঘোষণাও দেন কার্লোস। এদিকে সরকার পতনের দাবিতে বুধবার 3য় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে আইসল্যান্ডের জনগণ। ব্যাপক চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন অর্থ কেলেঙ্কারির তালিকায় নাম থাকা দেশটির প্রধানমন্ত্রী সিগমুন্ডো ডেভিড গুল্লাগসনের। তবে তার পদত্যাগই যথেষ্ট নয় উল্লেখ করে নতুন সরকারের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। তাদের এ দাবি নাকচ করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কৃষি ও মৎস্যমন্ত্রী ইনগি জোহানসনের নাম ঘোষণা করেছে আইসল্যান্ডের ক্ষমতাসীন জোট সরকার। এবারে ক্লেমন খেলা সংবাদ।
বাফুফে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে সরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বুধবার সাক্ষাৎ করেছেন ফুটবল বাঁচাও সংগঠনের সদস্যরা। বিসিবি সভাপতির কাছে সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবল ফেডারেশনের নানান অনিয়ম তুলে ধরেন তারা। সংগঠনটির আশঙ্কা, আগামী বাফুফে নির্বাচনে প্রধানমন্ত্রীর বিশেষ আশীর্বাদে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিটি। তাদের বক্তব্য শুনে বিষয়টি যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন পাপন। খেলা গ্রাম পর্যায়ে নেই, ডিস্ট্রিক্ট পর্যায়ে কোনো খেলা হচ্ছে না, এই যে বন্ধ, নতুন কোনো খেলোয়াড় আসছে না, কাজেই ফুটবল আর সামনে এগোতে পারছে না, কোনো প্ল্যান নেই। ওনারা যেটা বলেছেন, আমি এখন পর্যন্ত এগুলো যে প্রত্যেকটা আমি খতিয়ে দেখেছি তা না, তবে আমি মনে করি ওনারা সবাই রেসপেক্টেবল মানুষ, নিশ্চয়ই ভুল তথ্য দেয়নি, সকলেই সত্যি দিয়েছে। বাট আমি এটা জাজ করারও কেউ না, দেখারও কেউ না। ওনাদের এই অভিযোগগুলো শুনেছি, আমি বলেছি যেখানে বলা দরকার আমি সেই জায়গা মতো বুঝিয়ে দিই। গণতান্ত্রিক উপায়ে আপনার ইলেকশন হবে, ইলেকশনের যাতে কোনো রকমে আগের বারের মতন কোনো কারচুপি না হয়, প্রধানমন্ত্রীর ব্লেসিংয়ে উনি এই কমিটি থাকবে, এরকম যাতে মানুষকে বিভ্রান্ত না করে। কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল ব্রাদার্সের জালে গোল উৎসব করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টুর্নামেন্টে প্রথম হ্যাট্রিকের স্বাদ নেন ওয়েটসন অ্যানসেলমি। তার 3 গোলের সাথে নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের জোড়া গোলে শেখ জামাল জয় পায় 5-0 গোলের। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাবকে 3-2 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকে প্রাধান্য ধরে রাখলেও প্রথম গোল পেতে শেখ জামালকে অপেক্ষা করতে হয় 20 মিনিট পর্যন্ত। ব্রাদার্সের প্রতিরোধ ভাঙেন হাইতি ওয়েটসন। এরপর ম্যাচের 71-84 মিনিটে আরও 2টি গোল আদায় করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করেন এই হাইতিয়ান। এর মাঝেই 2বার জালে বল জড়িয়েছেন এমেকা। টানা 2 ম্যাচে জয় তুলে গ্রুপ এর শীর্ষস্থান দখলে নিয়েছে শেখ জামাল ক্লাব। দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে টম ফ্র্যাঙ্কের গোলে এগিয়ে যান ফেনী সকার। রহমতগঞ্জকে সমতায় ফেরান সোহেল মিয়া। এরপর দ্বিতীয়ার্ধে কঙ্গোর স্ট্রাইকার জুনাপিওর জোড়া গোলে লিড নেয় রহমতগঞ্জ। শেষের দিকে ফ্র্যাঙ্ক নিজের দলের দ্বিতীয় গোল করলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফেনী সকারকে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানি তেলের দাম লিটারে 4 থেকে 10 টাকা কমানোর ঘোষণা, প্রথম ধাপ আগামী সপ্তাহে কার্যকর, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। 7% প্রবৃদ্ধি অর্জন নিয়ে সন্দেহ অর্থনীতিবিদদের, অর্থমন্ত্রী বললেন এ অর্জন আর কমবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে ও গুলি করে হত্যা, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখা আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ওই 1 থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাই।